বড় আশা নিয়ে এসেছিলাম তোমাদের বাড়িতে, তোমরা আমাদের আশাহত করলে। কারণটা জানতে পারলো মনকে বোঝাতে পারতাম। জানার যখন এত ইচ্ছা আপনাদের, বিষয়টা কিভাবে হলো সেকেন্ড ছবিটা 2010-এ রিলিজ। এই অশ্লীলতার পরে পরে ওই ওই যে মিউজিক ভিডিওতে শুরু করলো, পরবর্তীতে নাটকও বানালো সে। হ্যাঁ, আরও 2টা নাটকে সে করলো, ফাইন্যান্স করলো। করার পরে অফ হয়ে গেল, অশ্লীলতা আর করলো না। অশ্লীলতা যাবার পরে বন্ধ হয়ে গেলো। মনপুরা ব্যবসা করার পরে সে বললো যে আমার অল্প কিছু বাজেট আছে, দেখেন কি করা যায়। আবার আসলো সে আমার কাছে আসলো। তখন আমি তাকে দেখলাম যে তাহলে ভিডিওতে এক্সপেরিমেন্টাল মুভি বানাই। এক ভদ্রলোককে অফার দিলাম, সে একটা ক্যামেরা আনলো, হাই রেজলিউশন ক্যামেরা, সিনেস্কোপ ক্যামেরা। তো জেবিসির আনার পরে ওটার কোনো এখানে এডিটিং প্যানেল নেই, ওপেন হয় না। কত সালে? 2007-08-এর দিকে বোধ হয়। 7-8-এর দিকে তো আমি ব্যবহার করছি প্যানেল। হ্যাঁ, আমি প্যানেল বলতে আমার ল্যাপটপে আমি যে ক্যামেরা জেবিসি আনছিলাম, ওই ক্যামেরা 1920 আপনাকে বলি, ল্যাপটপে তখন কনভার্ট হয়ে যেত, ইউনিট মিডিয়া কনভার্ট হয়ে যেত। হ্যাঁ, কনভার্ট ওপেন হয়তো কনভার্ট হইতো, কিন্তু আমি ওই রেজলিউশনটা পাচ্ছি না। তখন আমরা নিজেরাই ওরা এডিটিং প্যানেল বসে গুলশানে এক ভদ্রলোককে অফার দিলাম, সে রাজি হলো। পরে নিজেদের ক্যামেরা নিজেদের প্যানেলে ছবিটি শেষ করলাম। ছবিটা শেষ করার পরে আমি ওইটাও আবার আরও 2-3 জন তারাই গেল নতুন ছবি ওনাকে দিয়ে বানানোর জন্য। অনেকেই ভাবলো অনেক বাজেট দিয়ে বোধহয় বানিয়েছে ছবি, খুব কম বাজেট, অল্প বাজেটের ছিল। যে ইচ্ছা ছিল একটা টেলিফিল্ম, যে এটা যদি মানে 35 কনভার্ট করতে পারি রিলিজ করব, আর যদি না পারি তাহলে টেলিফিল্ম হিসাবে এটা চালিয়ে দেবো। টেলিফিল্মের বাজেটেই করেছিলাম। করার পর ওনাকে বললাম একটু ওয়েট করি, প্রজেক্টর আসছে, ওপেন করতে দিচ্ছে না, পরিচালক সমিতি অবজেকশন দেওয়াতে বন্ধ হয়ে আছে, চালু হতে পারে। তো অনেকে তাকে পিটাপিটি করলো, তাড়াতাড়ি শেষ করেন, মানে অনেকে ছবি তাকে দিয়ে শুরু করলো, মনে করছে লার্জ বাজেট ছবি করছে, সেরকম বড় পরিচালক মনে করেছিল। তো তড়িঘড়ি করে ছবিটা শেষ করালো। তা আমার টেকনোলজিতে ছবিটা আমি ট্রান্সফার করলাম। আমার টেকনোলজিতে ক্যামেরা দিয়ে 35 করে অনেকে বললে সাউন্ড অ্যাডজাস্ট হবে না, এডিটার আমি, সবই আমি ছবির। এফডিসিতে আসলাম, অনেক এডিটরকে আমি অফার করছিলাম যে তোমরা ডিজিটাল এডিটিং শেখো, রাজি হলো না। অনেকে এগুলো কী হবে, সে কী হবে, 35 যাবে না কোনো কালেই। যাই হোক, সেরকম অনেক কথা তো এখন সময় তো লাগেও বলতে, অনেক কথা। তো শেষে এফডিসি আসার পরে এডিটর নাই, আমার এখানে তো ট্রান্সফার করতে হবে, সাউন্ড অ্যাডজাস্ট করতে হবে, নেগেটিভ অ্যাডজাস্ট করতে হবে। ট্রান্সফার করলাম, ল্যাবে ডেভেলপ হলো। হ্যাঁ, সবাই বললো এটা সাউন্ড মিলবে না, 25 ফ্রেম 24 ফ্রেম। আমি 24 ফ্রেমে আমার ঠিক করা, মিলবে না কেন? তারপরও মিলবে না। আমি বললাম আমার টেকনোলজিতে আমি নিজে তো সব কিছু করেছি, আমি কারো ভায়া মিলিয়ে করাই না কাউকে দিয়ে, হবে। যখন আমি একটা অ্যাসিস্ট্যান্ট নিয়ে এডিটিংয়ে, আমি নিজে এডিটর হয়েই কিন্তু আবার এডিটর সমিতি থেকে সদস্য পদ আমার নিতে হয়েছে, নাহলে আমার মেশিন দেবে না। কেন? সাউন্ড অ্যাডজাস্টের জন্য, নেগেটিভ অ্যাডজাস্টের জন্য এডিটিং নিয়ম বানায়। এফডিসি দেবেন, আমি কি এডিটর? আমাকে দেবেন নষ্ট করে ফেললি মেশিন, আমি স্ট্যান্ড ব্যাক মেশিন, আর মেশিনটা কি আমি অপারেট করতে পারবো কি না। সৈয়দ আওয়াল সাহেব ছিল ওস্তাদ, উনি কিন্তু শুরু হয়েছিল ক্যামেরাম্যান দিয়ে, তারপরে উনি ডাইরেক্টর, এরপরে উনি শেষ জীবনে ছিল এডিটর। ওনার সাথে কাজ করেছি, এডিটিংয়ে আমার নলেজ ছিল, বা এইসব মেশিন পত্র চালানোর অভিজ্ঞতা আমার ছিল। তো এখানে গিয়ে যখন আমি দেখলাম প্রতিটা রিল যখন ফেলি সিঙ্কে, মানে ফ্রেম টু ফ্রেম সিঙ্ক হয়ে যায় সাউন্ডের সাথে, এক ফ্রেম এদিক সেদিক হয় না, সবাই বিস্মিত হয়ে গেলো, কী করে সম্ভব হলো? তো তুমি জানতে চাও, শেখো, করো, সবাই এইভাবে করো, এইভাবে হবে। আমি কোনো প্রবলেম ফেস করিনি। 35 ট্রান্সফার করে ছবি রিলিজ করলাম। রিলিজ করার 1-2 মাস পরে চালু হয়ে গেল ডিজিটাল প্রজেক্টারে চালু হয়ে গেল। তা আমি ট্রান্সফার করে আমার আর কোনো লাভ হলো না, অনেকগুলো টাকা নষ্ট হলো।
এটা অযথা অবচয় হয়েছে। অপচয় হয়েছে। তো আমার এই যে বাজেটের ছবি করেছিলাম সে বাজেট ছবি লাভ করতে পারতো, কিন্তু রিলিজের যে বাজেট খরচ হয়েছে সে বাজেটটার ছবি ব্যবসা করতে পারেনি, যেহেতু এই পজিটিভ নেগেটিভের খরচটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। রিডবল সিডাবল হয়ে গেছে। রাইট। এটা 2010-এ। এরপরে আর আমি ইচ্ছা ছিল যে ডিজিটাল, আমি আমার ওই ছবি টাইটেল লেখা আছে বাংলাদেশের ডিজিটাল ফরম্যাটে সর্বপ্রথম ছবি, টাইটেল লেখা আছে, সেন্সার হয়েছে সেই লেখার উপর। বুঝতে পেরেছি। হ্যাঁ, কারণ এর আগে যারা করেছে তারা ডিজিটালে করেনি, তারা করেছিল ভিডিওতে। আর আমি যে আমার টেক হয়েছে হার্ড ডিস্কে, কোনো টিপে না, কোনো ক্যাসেটে না, বুঝতে পেরেছি। আমি হার্ড ডিস্কে টেক করেছিলাম। এখনো ক্যামেরাটা আছে, গুলশানে গেলে আমি দেখাতে পারবো আচ্ছা আচ্ছা আচ্ছা। হার্ড ডিস্কে। এবং ওই হার্ড ডিস্কে 11 ঘন্টার কন্টেন্ট রেকর্ড করা যেত রেকর্ড করা যেত। বুঝতে পেরেছি। হাই রেজলিউশনে। ওখানে কিনলাম কুমকুম এবং সন্ধ্যা এখন নাই, সন্ধ্যা হ্যাঁ, এটা নাই কোন কিছু না, সিনেমা ছিল? মোহনমালার বনবার, যেটা ও আচ্ছা আচ্ছা মোহন। আমার প্রথম ছবিতে। জি জি ওই ছবিতে রেবেকাকে আমি নিতে পারলাম। জি। তো ও আমাকে ছাড়াই ও চেষ্টা করলো যেভাবে হোক, যেহেতু সম্পর্কটা পরিবেশের সাথে বেশি ভালো, এই ছবিতে সে অভিনয় করবেই যেভাবে হোক। হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু তখন কাস্ট করে ফেলছি অলরেডি, হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যাকেও কাস্ট করে ফেলছি, জি। ছবির শুটিংয়ে শুরু করে দিলাম। তো কিছু লোক তার মধ্যে লাগলো যে আমার ছবিটা যাতে বন্ধ হয়ে যায়। আমি কিন্তু পরিচালক সমিতির সদস্য হয়েছি ইন্টারভিউ দিয়ে 93-তে। জি। যে ছবি দিয়ে ইন করেছি, ইন্টারভিউ দিয়েছিলাম, মানে প্রার্থী সদস্য হয়েছি, সেই ছবিটা আমি করতে পারিনি। আচ্ছা। তাও ডিস্টার্বিংয়ে আমার অন্য অন্য ভাইয়েরা যারা আছে তারা, আমি এক আর্টিস্ট কাস্ট করলাম, গোলাম মোস্তফা, কত দিচ্ছে তাকে? এত। হ্যাঁ, তাকে তো আমি দিছি 20, হ্যাঁ তাকে তো আমি পাচ্ছেই পারি। আচ্ছা। আমাকে করে শিডিউল, সে তো এই অমুক মাসে শিডিউল, তাকে তো আগামীকালে আমি শিডিউল নিতে পারি। আচ্ছা। এইভাবে বলে ঠলে আমার সেই প্রডিউসারটাকে সে নষ্ট করে দিল, এবং আমার সে ছবির নায়িকা, নাম বলবো না, হ্যাঁ। সেই ডাইভার্ট করে আরেকজনের কাছে তাকে নিয়ে গেল, আমার এই প্রডিউসারকে। আমার প্রডিউসার নির্দিষ্ট বাজেট ছিল, আচ্ছা। তাকে দিয়ে তার আগে একটা শর্ট ফিল্ম করেছিলাম সরকারি ছবি শিশু একাডেমির, হ্যাঁ। সেখান থেকে ঢাকার ছেলে প্রডিউসার, সে নির্দিষ্ট বাজেট ছিল, সে বাজেটের ভিতরে ছবি শেষ করবো। এফডিসিতে পার্টি হয়েছে, ছবি শুরু করেছিলাম, সেই ছবিটা আমি আর করতে পারিনি, মানে বাজেট কমে গেছে, নষ্ট করেছে টাকা। তাই আমি বললাম যে আমি প্রথম ছবি কমপ্লিট করতে না পারলে, শেষ করতে না পারলে, আমি সেই সিওরিটি না থাকলে আমি করবো না। কারণ পরে আমি সহকারী পরিচালক হিসেবে কাজ করতে পারবো না, আমি পরিচালক হতে পারবো না, এরকম কাজ আমি করবো না। এসব কারণে সেই ছবিটি আমার আর করা হয়নি। আর সেই ছেলেটি তার সমস্ত টাকাও নষ্ট হয়ে গেছে। সে কয়েকজন পরিচালকই তাকে ধরে ধরে বিভিন্ন 3-4টা ছবিতে ইনভেস্ট করাইছে, একটি ছবি তো শেষ হয়নি। এবং তার বাড়িটা, তার ঢাকাতে গোরানে তার বাড়ি আছে, একটা মার্কেট ছিল, সেগুলো বিক্রি করিয়েছে, সব টাকা নষ্ট হয়েছে। এবং শেষ পর্যন্ত সে আমতলা জামতলা দাঁড়িয়ে গাঁজা টানতো এবং হিরোইন খেত। এবং এখান থেকে আমি তাকে ব্যাক করাইছি আবার, আচ্ছা। তুমি বাসায় যাও, তোমার মা এখনো কাঁদে তোমার জন্য, ফিরে যাও। এখনো দেখা হয় আমার সাথে। এরপরেও সে আসছিল একটা বাজেট নিয়ে, সে বলছে 3 মাসের মধ্যে আমার শেষ করে দিতে হবে, মানে ব্যাংকের টাকা। আমি বললাম 3 মাসে আমার দ্বারা ছবি করা সম্ভব না, শেষ করতে পারবো না, আমার রেডি, সব কিছু রেডি থাকলে একটা কথা ছিল, তাও 3 মাসের মধ্যে আমি এই রিস্ক নিতে পারবো না। তোমার যদি 3 মাসের মধ্যে টাকা ব্যাক করাতে হয়, রিকভার করতে হয়, সেটা তুমিও করো না। এটা কত সালে? এটা 94-এর দিকে। আচ্ছা। আর 93-তে শুরু করেছিলাম, যেটা সেটা তো হলোই না। 94-এর দিকে আবার উনি ব্যাক করার পরে আবার আসছিল আমাকে অন্য ছবির ব্যাপারে। আসলে তখন সব জায়গায় ধরা খাওয়ার পরে আবার আপনার কাছে আসছে। সে দেখছে যে সবাই সবার বদনাম করে, আমি কারো বদনাম কখনোই করি না। এটাই একটা ভালো মানুষের গুণ। হ্যাঁ, আমি বলি তোমার যার ভালো লাগে তার ছবি দেখো, রাইট, তার কাজ দেখো। হ্যাঁ। এবং সে আমার সাথে আগে কাজ করছে, আমি তাকে দিয়ে কাজ করাইছি। শিশু একাডেমির একটা ছবি আমি তাকে দিয়ে করাইছি, সে আমাকে কাজ দেখছে, দেখে আমাকে চুজ করছে। এটা শুধুমাত্র আপনার বেলায় তা না, আমি নতুন মানুষ, আমি যখন ছবি বানাতে যাই সেম কাহিনী আমারও হয়েছে।
এই যেটা আপনি ফেস করেছেন হ্যাঁ। সেটা এখনো হচ্ছে আমাদের তো industry। উনি কোরবানি ঈদে গরু কেনার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছিল, সেই লোনের টাকা দিয়ে 3 মাসের মধ্যে ছবি শেষ করে টাকা রিকভার করে আবার ব্যাক করবে। আবার ব্যাক করতে হবে, এটা তো risk এটা আছে। ছিল ভেতরে, আমাকে বলেনি কোথা থেকে লোন করছে। তা আমি ধারণা করেছিলাম কত লোন টোন ফিক্সড টাইমের জন্য করবে সে। রাইট, আমি বলছিলাম তোমার যদি ফিক্সড টাইমের যদি টাকা রিকভার করতে হয় এটা পারবা না, তুমি ছবি শেষ করে হবে না, হবে না। করো না। রাইট, সে যখন ব্যাক করে গেছে, অন্য যে পারে, যে পারে করো, আমি পারবো না। রাইট। তারপরে আবার আসছে সে, 3 দিন সে আমার কাছে আসছে। আমি রাজি হতে পারিনি, যে এখনো ভেবে দেখেন যে আমি কিন্তু আপনাকে লাইক করতেছি, আপনিই করেন। আচ্ছা, কিন্তু আমি শেষ পর্যন্ত আমি বললাম না, আমি এই শর্তে পারবো না, আমাকে মিনিমাম 6 মাস টাইম দিতে হবে। 3 মাসের মধ্যে আমি তোমার 35 ছবি শেষ করা সম্ভব না, শেষ হবে। আর কোন গল্প টল্প কোনো কিছু রেডি না। আর আগের গল্পটাও আমি আবার নতুন করে করবে এই চিন্তাও নেই। আর সেটার বাজেট একরকম, এটার বাজেট আর একরকম। জি। তো সেই টাকাগুলো তার ওই যে বাড়িঘর মার্কেট বিক্রি করা হলো এই জন্য। হ্যাঁ, তার এক বন্ধু ছিল, সে বলছিল যে মার্কেটের ছাদের উপর বিকালে সে চা খায় বন্ধুদের নিয়ে। তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওই ছিল যে এখানে ওর মার্কেট আমরা কিনে আমরা এখানে চা খাবো, এরকম একটা তাদের প্ল্যানিং ছিল বন্ধুদের মধ্যে। আমার কানে আসছে, আমি সেটা তার এক সবচেয়ে কাছের বন্ধুকে বলেছিলাম যে কিশোর নামে ছেলেটা মারা গেছে, ওর বাবা দারোগা ছিল, ওর খুব কাছের বন্ধু, ওখানকার একই এলাকার ছেলে। তো বললাম যে এই কাজটি করাও না, ওকে টাকা নষ্ট করাইও না এগুলো। সে বলছে ঠিক আছে, আপনাকে কথা দিলাম যে আমি থাকবো না এতে, কিন্তু ওর মার্কেটও থাকবে না, বাড়িও থাকবে না। 2 ভাই একই বাড়ির ভাগ করে অর্ধেক যদি বিক্রি করা হয় কেমন লাগে বাবা মায়ের ভাইদের মধ্যে। অবশ্যই খুব খারাপ। এবং সে টাকা সে ফিল্মে নষ্ট করে গেছে সে। আহ। 3 মাস কেন, 6 মাস, 2 বছর, 3 বছর, 4 বছরও পারেনি। তাকে এক নায়িকা দিয়ে ঘর নিয়ে দিয়েছে মগবাজার, সেখান থেকে উত্তরা নিয়ে দিয়েছে, বাড়িঘর ছেড়ে দিয়েছে। পরে সে আমতলা জামতলা দাঁড়িয়ে থাকতো এফডিসির, সেখান থেকে আবার 3-4 বছর পরে তাকে আমি বাসায় পাঠিয়েছি, ব্যাক করেছি, যেদিন বাসায় যাও ফিরে যাও। একটা মর্মান্তিক কাহিনী বললেন। হ্যাঁ, এরপরে আমার কমলার বন রিলিজ হলো, এর আগে না কিন্তু। আচ্ছা, হ্যাঁ, শুরু হয়েছে ওটা 91-এ, রিলিজ হয়েছে কিন্তু 96-7-এ, আচ্ছা। 97-এ রিলিজ হয়েছে ছবি। তার আগে কালপুরুষ ফিরোজুল মামুনের ওই ছবির আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ওইটার গল্প আমার লেখা ছিল। ওরা সুপার হিট ছবি, সুপার অ্যাকশন ছবি, বিগ বাজেটের ছবি। তখন সেন্সার পর্যন্ত আমি যা বাজেট দিয়েছিলাম 65 লক্ষ টাকা তাই খরচ হয়েছে। রিলিজ পর্যন্ত 1,05,00,000 টাকা খরচ হয়েছিল। 95-এ ছবি রিলিজ হয়েছে। তো 95-এ 1,05,00,000 টাকা একটা ছবি অনেক না। তো সেই ছবি রিলিজ হলো, সহকারী পরিচালক হিসেবে কাজ করলাম আমি, নিজ দায়িত্বে করলাম এই ছবিগুলো, অ্যাকশন ছবি টবি। আপনার সাথে অনেক আড্ডা দিলাম আজকে। তো আমাদের সর্বশেষ বাংলা চলচ্চিত্র দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, ক্যামেরার দিকে তাকি। দর্শকদের বলবো বাংলা চলচ্চিত্র সিনেমা হলে গিয়ে দেখুন, এবং এই চলচ্চিত্র সমৃদ্ধি লাভের জন্য আপনারা সহায়তা করুন, এটাই কামনা সবার কাছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। চলচ্চিত্র দেখতে হলে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখুন, সম্পূর্ণ পরিবার নিয়ে দেখুন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।